দুর্নীতি ঢাকার জন্য, তারা নিজেদের দুর্নীতি ঢাকার জন্য আপনারা নিজেরা আইন চেঞ্জ করেন, নিজেরা নিজেদের প্রয়োজনের সাথে সব চেঞ্জ করে ফেলেন। যেখানে আমাদের পুলিশ সদস্য বা পুলিশ বাহিনীর কাছ থেকে আমরা রীতিমতো মার খেয়েছি। আমাদের নারীরা আছি, আমরা আসলে কল্পনা করতে পারি না যে আমরা নারী হয়েও আমরা এই ধরনের একটা আচরণের সম্মুখীন হব। আমরা আজ 13 দিন আছি অবস্থান। প্রথম 5 দিন আমরা অনশন কর্মসূচিতে ছিলাম। তখন ঝড় বৃষ্টি গিয়েছিল, তখন দেখেছেন আপনারা দেশের আবহাওয়া অনেক খারাপ ছিল, ঘূর্ণিঝড় হয়েছিল। তখন রাতেও মেয়েরা আমরা এখানে ঝড়ের মধ্যেই ছিলাম, কিন্তু তখনও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কেউ আসেনি, আমাদের উপদেষ্টা মহোদয় এবং আমাদের প্রধান কার্যালয় থেকে কেউ আসেনি। পরবর্তীতে আপনারা দেখেছেন আমরা অনশনরত অবস্থায় লং মার্চ টু যমুনা দিয়েছিলাম আমাদের কর্মসূচি। তো ওই দিন আমরা 3 দফা আমাদের পুলিশ সদস্য বা পুলিশ বাহিনীর কাছ থেকে আমরা রীতিমতো মার খেয়েছি। আমাদের নারীরা আছি, আমরা আসলে কল্পনা করতে পারি না যে আমরা নারী হয়েও আমরা এই ধরনের একটা আচরণের সম্মুখীন হব। তো তারপরও আমরা লিটারেলি মারধর খেয়েছি, আমাদের অনেকের হাত ভেঙে গিয়েছে, আমরা জখম হয়েছি। তারপর আমাদের প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের 5 জন প্রতিনিধিকে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমাদেরকে শুধু একটা বলতে গেলে একটা নাটকের মতোই এটা একটা স্মারকলিপি জমা নিয়ে আমাদেরকে আবার ফেরত পাঠানো হলো যমুনায়। তো সেই যমুনায় ফেরত পাঠানো হলো। তখন কিন্তু আমরা যমুনায় আসার পর আবার সেখানে যে পুলিশ সদস্য ছিল তাদের সঙ্গে কথা বলার পর আমরা বলেছিলাম যে আমরা প্রধান উপদেষ্টা স্যারের যে প্রতিনিধি আছে তার সঙ্গে কথা না বলা পর্যন্ত আমরা যাব না। কিন্তু তখনও কিন্তু দেখেছেন আমাদের 5 মিনিটের মধ্যে আমাদেরকে ওখান থেকে উঠে যেতে বলা হয়েছে। এক পর্যায়ে আমরা যখন ওখানে অপারগতা স্বীকার করেছি যে আমরা মাঠ ছাড়বো না, আমরা এখান থেকে যাব না কথা না বলা পর্যন্ত, তখন কিন্তু আমাদেরকে টেনে হিস্ট্রে দেখেছেন আপনারা হয়তো বা সবই লাইভে, যে 5-6 জন টেনে হিস্ট্রে আমাদেরকে প্রিজন ভ্যানে তুলেছে। 15 জন সদস্যকে প্রিজন ভ্যানে তুলে আমরা আহত হয়ে গিয়েছিলাম, আমরা সেন্সলেস হয়ে গিয়েছিলাম। আমাদের মেডিকেল সাপোর্ট দরকার ছিল। তখন আমরা বারবার তাদের কাছে আকুল আবেদন জানিয়েছি যে আমাদের মেডিকেল সাপোর্ট দরকার, কিন্তু তখন আমরা তো মেডিকেল সাপোর্ট পাইনি। আমাদেরকে যারা সহকর্মীরা বাইরে ছিল তাদেরকে রীতিমতো ভয় দেখানো হয়েছে যে আপনারা এখান থেকে স্থান ত্যাগ করেন, চলে যান, না হলে যাদেরকে আমরা আটক করেছি তাদেরকে আমরা ছাড়বো না। তো আমাদের সহকর্মীরা সেই ভয়ে কিন্তু আমরা চলে এসেছি প্রেস ক্লাবে। তখন আমাদেরকে পরবর্তীতে প্রেস ক্লাবে সুপ্রিম কোর্টের অপোজিটে আমাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হয়। তো আমরা এতটুকু চেয়েছিলাম যে হয়তো বা মেডিকেলের গেট পর্যন্ত আমাদের নিয়ে যাওয়া হবে, কিন্তু সেটা করেনি। তারপর আমরা চিকিৎসাধীন ছিলাম, মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করি পরদিন থেকে। তো এখন আজ পর্যন্ত 13 দিন হয়ে গেল। একটা ঈদুল আজহা গেল, ঈদুল আজহার আগে পর্যন্ত আমরা আশা করেছিলাম যে কুরবানি ঈদ যেহেতু, ঈদের আগে অন্তত কেউ আসবে। আমাদের দাবি এখন দুইটাই দাবি আমাদের, যে আমাদের ডিপিপিতে উল্লেখ ছিল আমরা অনেকেই ভাবে যে আমরা প্রকল্প কেন রাজস্ব খাতে যাওয়ার দাবি থাকবে, কিন্তু আমরা জানিয়ে রাখি আমাদের নিয়োগ পরীক্ষা 3 ধাপে হয়েছিল। আমরা লিখিত দিয়েছি, আমরা ব্যবহারিক পরীক্ষা দিয়েছি, তারপর আমরা ভাইবা দিয়েছি। 3 ধাপে পরীক্ষা দিয়ে যোগ্যতার পরিচয় দিয়েই আমরা যোগদান করেছি সরাসরি মন্ত্রণালয়ে। তো এরপর আমরা দেখেছি যে উপজেলা লেভেলে যে দপ্তরগুলো আছে সরকারি, যেমন হচ্ছে যুব উন্নয়ন, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তর, তারপর হচ্ছে সমবায়, এগুলো সবগুলোই কিন্তু প্রথমে উন্নয়ন প্রকল্প ছিল। মাউসি যেমন মাধ্যমিক শিক্ষা অফিসার, এগুলো সবগুলোই উন্নয়ন প্রকল্প ছিল। উন্নয়ন প্রকল্প থেকে যখন দেখা গেছে যে সমাজে এটার প্রয়োজনীয়তা লক্ষ্য করা গেছে, তারপর এটাকে স্থায়ী রূপ দেওয়া হয়েছে। তো আমরাও কিন্তু ওই একটা ছিল যে এগুলোরও কিন্তু পরীক্ষা পদ্ধতি নেওয়া হয়েছিল ওভাবেই। তো আমাদের প্রকল্পেও কিন্তু 3 ধাপে পরীক্ষা নিয়েই যখন নেওয়া হলো, তো আমাদের ডিপিপি আমরা দেখলাম পরবর্তীতে যে আমাদের রাজস্ব খাতে স্থানান্তর করা হবে, এইটা উল্লেখ করা আছে ডিপিপিতে। এরপর আমাদের প্রধান কার্যালয় থেকেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে তোমাদেরকে আমরা রাজস্ব খাতে স্থানান্তর করব। তো সেহেতু যেখানে আমাদের একটা সুনিশ্চিত ভবিষ্যৎ আছে এটা শেষে, এজন্য আমাদের বয়স থাকার সত্ত্বেও আমরা এখানে ম্যাক্সিমামই সবাই ফার্স্ট ক্লাস পাওয়া স্টুডেন্ট, আমরা কিন্তু অন্য কোথাও আর মুভ অন করি নাই।
আমাদের লাইফের গোল্ডেন সময়টা আমরা এখানেই ব্যয় করেছি। এই আশ্বাস দিয়ে আমাদের 3 মাস পর থেকেও কিন্তু আমাদের বেতন 2,400 করে কেটে নেওয়া হয়েছে। আমাদের নিয়োগপত্রে ছিল আমরা 2,007 মানে 27,100 করে পাবো আমরা, মানে কর্মকর্তা আমরা যে 10 গ্রেডের 10ম গ্রেডের 27,100 করে সর্বসাকুল্য পাবো। যেহেতু উন্নয়ন প্রকল্পগুলোতে আপনারা জানবেন ইনক্রিমেন্ট থাকে না, আমাদের কোনো ইনক্রিমেন্ট নেই, সেই জন্য আমাদের স্যালারি একটু বেশি ধরা হয়। কিন্তু আমাদেরকে রাজস্বর আশ্বাস দিয়ে 3 মাস পর থেকে 2,400 টাকা করে কেটে নেওয়া হয়। তো এখন পরবর্তীতে আমাদের 2022 সালে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, ওনারা আমাদের 1 বছর করে বাড়িয়ে 7 বছর, এই যে আমরা এখন 7 বছর চাকরি করছি। তো আমাদের বয়সটা শেষ করে দিল, আমাদের রাজস্বের আশ্বাস দিয়ে এখন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা রাজস্ব যেতে পারবো না। এখন আমরা যে কাজ করলাম মাঠ পর্যায়ে সেই সফলতার ভিত্তি করে আমাদের এখন 3য় ফেজ আনতে চাচ্ছে ওনা। 3য় ফেজ আপনারা জানবেন এখন একটা আইন হয়েছে যে যত প্রকল্প আসবে সব আউটসোর্সিং নীতিমালায় আসবে। তো এখানে আউটসোর্সিং নীতিমালায় আসলে আর আমাদের এখান থেকে 30%-এর মতো লোক হয়তো বা যেতে পারে। তা আমাদের যে একটা কথা ছিল ডিপিপি, তাহলে ডিপিপিতে একটা আমাদের প্রধান কার্যালয় থেকে বলা হয়, প্রকল্প পরিচালক বলেছেন যে ডিপিপি বাইবেল। তো বাইবেলকে আপনারা কিভাবে বারবার মানে চেঞ্জ করতেছেন নিজের প্রয়োজনে। আপনারা নিজেদের দুর্নীতি ঢাকার জন্য, তারা নিজেদের দুর্নীতি ঢাকার জন্য আপনারা নিজেরা আইন চেঞ্জ করেন, নিজেরা নিজেদের প্রয়োজনের সাথে সব চেঞ্জ করে ফেলেন। যেখানে জনবল, আইনটা কার জন্য? জনবলের উন্নয়নের জন্য, তো আইন হচ্ছে জনবলের জন্য, কিন্তু সেখানে জনবলের কথা বাদ দিয়ে, জনবলের উন্নয়নের কথা বাদ দিয়ে আমাদের যে সচিবরা আছেন, আমাদের যে পিডি ডিপিডিরা আছেন, তারা নিজেদের স্বার্থ গোছানোর জন্যই শুধু চেঞ্জ করতেছে সব কিছু।